সেটা হচ্ছে রাডার। রাডারের যদি আমি পুরো মিনিংটা জানতে চাই, অ্যাক্রোনিম যদি দেখি, সেটা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রাডারটা অ্যাকচুয়ালি আমার মনে হয় সবাই আমরা একটু হালকা পাতলা ধারণা আমাদের সবারই আছে রাডারটা আসলে কি কাজ করে। যে দূরের কোনো বস্তুর অবস্থান নির্ণয় করে, তাই না? এটা মোটামুটি আমরা জানি। বা আহ, আরেকটা বলতে পারি, আমরা রাডার সবচেয়ে বেশি ইউজ করি কোন জায়গায়, মানে প্র্যাকটিক্যালি যেটা সবসময় মানে আমাদের দেশের সাথে যায়, সেটা হচ্ছে কি, যখন ঘূর্ণিঝড় হয়, তাই তো? এই যে ঘূর্ণিঝড়ের অবস্থানগুলো আমরা কিভাবে বের করি, তার চিত্রটা কিভাবে বের করি, তার গতি প্রকৃতি কিভাবে বের করি, রাডার দিয়েই কিন্তু বের করা হয়। ঠিক আছে? তো আমি যদি একটু করে বইয়ের ভাষায় বলতে চাই বা ডিফাইন যদি করতে চাই, রাডার হচ্ছে, রাডার ইজ বেসিক্যালি মিনস অফ গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট ডিস্টেন্ট অবজেক্টস অর টার্গেটস। অবজেক্টসও বলা হয় অথবা টার্গেটও বলা হয়। বাই সেন্ডিং ইএম ওয়েভ অ্যান্ড অ্যানালাইজিং দি ইকো। ঠিক আছে, আমি টার্গেটের উপর অথবা অবজেক্টের উপর একটা ইএম ওয়েভ পাঠাবো, সেই ইএম ওয়েভটা ওই টার্গেট থেকে যখন ফিরে আসবে, ইকোসটা যখন আসবে, সেটাকে অ্যানালাইজ করে আসলে ওই টার্গেটের অবস্থানটা নির্ণয় করা হয়। এবং এই রাডারটা আসলে মানে কি বলবো, এটা ডেভেলপ হয়েছিল কিন্তু খুব বেশি ভালো কাজের জন্য না। এটা ডেভেলপমেন্টটা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। এবং মোর লেস তোমার ব্রিটেন, ইউনাইটেড স্টেটস, জার্মানি, ফ্রান্স সব জায়গায় মানে মোর লেস কাছাকাছি সময়েই রাডার সিস্টেমটা ডেভেলপ হয়। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই রাডারটা তোমার যখন রাডার সিস্টেমটা ডেভেলপ হলো, এটাই আমাদের কিন্তু পরবর্তীতে মাইক্রোওয়েভ ডিভাইস গুলোর জন্য একটা বিশাল দ্বার খুলে দিল এই সিস্টেমটার পরে। আচ্ছা, একটা রাডারের মধ্যে মানে জাস্ট বেসিক যে জিনিসগুলা থাকে সেটা হচ্ছে ট্রান্সমিটার, রিসিভার, অ্যান্টেনা। ট্রান্সমিটার ট্রান্সমিট করবে, ঠিক আছে, রিসিভার রিসিভ করবে, আমরা জানি। এখানে মাঝখানে একটা শব্দ হয়তো আমরা দেখতে পাচ্ছি, এই আমাদের ছবি যেটা আছে সেখানে, সেটা হচ্ছে ডুপ্লেক্সার। ডুপ্লেক্সার হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আসলে তোমার অ্যান্টেনাটা ট্রান্সমিট এবং রিসিপশন দুটোর কাজই করতে পারবে, যে কারণেই তার নাম ডুপ্লেক্সার। তোমরা সিমপ্লেক্স কমিউনিকেশনের নাম শুনছো? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। হ্যাঁ, শুনেছো? এই ম্যাম শুনেছি। হ্যাঁ, তাহলে ওই যে ডুপ্লেক্স সিস্টেম যেটা, এই ডুপ্লেক্সার অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটা ট্রান্সমিশন এবং রিসিপশন দুটার কাজই করবে। ঠিক আছে? এবং রাডার অ্যান্টেনার এটা একটা ইউনিক ফিচার বা একটা এক্সট্রা ফিচার, যেটা হচ্ছে সে ট্রান্সমিশন এবং রিসিপশনের জন্য অ্যাকচুয়ালি সবগুলো রাডারেই সাধারণত একটা অ্যান্টেনাই ইউজ করা হয়। কেমন আমাদের ফিগার 1 যেটা প্রথম যে ছবিটা, সেখানে একদম সিমপ্লেক্স আসলে কি থাকে, ট্রান্সমিটার, রিসিভার, অ্যান্টেনা আর ডুপ্লেক্সার। কেমন জাস্ট ব্লক আকারে আমি দেখাইছি। এরপরে দেখো পাশে একটা ছবি আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমার টাইম কন্ট্রোলার। টাইম কন্ট্রোলার মানে কি, আমি তো সিগন্যালটা পাঠাবো, প্রথম কাজ হচ্ছে সিগন্যালটা পাঠানো। এরপরে কাজ হচ্ছে কি, টার্গেট থেকে ইকো যেটা হবে সেটাকে রিসিভ করা। হ্যাঁ, একদম প্রথম ছবিটা দেখো, তোমরা উপরের ছবিটা দেখো, ফার্স্ট ছবিটা যদি দেখো, সেখানে দেখো একটা পালস। কেমন, পালস না মানে একটা, আসলে কি বলবো, ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা আমি পাঠাচ্ছি। পালস বলতে এখানে সাইন ওয়েভটা দেখে আবার কনফিউজড হয়ে যায় না। পালস বলতে তো আমরা বুঝি যে স্কোয়ার ওয়েভ, তাই না? আমরা কিন্তু পালস বলতে স্কোয়ার ওয়েভকেই বেশি বুঝি। তো এখানে সাইন ওয়েভ বা প্রথম আমি যে সিগন্যালটা পাঠাবো সেটা পালস উইডটা, উইড যেটা সেটা। এরপরে একটা গ্যাপ, টাইমের একটা গ্যাপ, তাই না? বিশাল একটা গ্যাপ, এরপরে আরেকটা পালস। আমি একটু মার্ক করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। প্রথমে একটা পালস, এরপর টাইমের একটা গ্যাপ, এরপরে আবার আরেকটা পালস, তাই না? দেখা যাচ্ছে? রেসপন্স করবে কেমন? জি ম্যাম। এই যে মাঝখানে যে টাইম গ্যাপটা, হ্যাঁ, এই টাইম গ্যাপটা রাখা হচ্ছে আসলে টার্গেট থেকে ইকোটা ফিরে আসার জন্য। মাঝখানের যে টাইম গ্যাপটা, সেই টাইম গ্যাপটা রাখা হচ্ছে আমার টার্গেট থেকে ইকোটা
ফিরে আসার জন্য। যখন টার্গেট থেকে আমি একটা ইকো ফিরে আসলো, এরপরে হচ্ছে আমি আরেকটা পালস পাঠাবো, আরেকটা সিগন্যাল পাঠাবো। কেমন? এখন রাডারের জন্য সাধারণত আমাদের প্যারাবোলিক, ডিরেকশনাল প্যারাবোলিক অ্যান্টেনা গুলা ইউজ করা হয়। তোমরা অ্যান্টেনা পড়ছো, কদ্দূর পড়ছো আমি আসলে ঠিক মনে নেই, তোমাদের অ্যান্টেনার সাথে ইন্ট্রোডিউস হয়েছে কিনা। বা ডিরেকশনাল শব্দটা বলতে আসলে কি বোঝায়, কি বুঝছো? ডাইরেকশনাল অ্যান্টেনা মিন্স বলা যাচ্ছে যে আসলে নির্দিষ্ট দিকে, কেমন, নির্দিষ্ট দিকে তোমার সিগন্যালটা যাবে। কিছু কিছু ক্ষেত্রে অমনি ডিরেকশনালও ইউজ করা হয়, যেখানে আবার তোমার টার্গেট থেকে যখন আমাদের সিগন্যালটা ইকোটা ফিরে আসে সেম ইন্টারনে, সেখান থেকে তাকে অ্যানালাইজ করা হয়। আর এই যে আমি অ্যান্টেনাটাকে তোমার সুইচ অফ করতেছি, ট্রান্সমিশন প্রথমে ট্রান্সমিট করতেছি আবার রিসিভ করতেছি, এই যে সুইচ অফ করতেছি পিছনে মাঝখানে, এটাই করা হচ্ছে, কিন্তু আমাদের এই সুইচ অফ মোডটাই করা হচ্ছে বেসিক্যালি ডুপ্লেক্সার দিয়ে। সুইচ অফ মোডটাই করা হচ্ছে আমাদের ডুপ্লেক্সার দিয়ে। হুম। শেষে চলে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, দেখো আমি এখানে অনেক লেখা লিখছি, অনেক লেখা লিখছি বলতে এখানে মানে তোমরা পড়ার সময় মোটামুটি কনসাইজ করে পড়লেই হবে সেজন্য, বাট বলার সময় হয়তো আমি পিক পয়েন্টটাই বলছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সিগন্যালটা একবার পাঠাচ্ছি আবার রিসিভ করতেছি, তাই না? একবার পাঠাচ্ছি আবার রিসিভ করতেছি, তাহলে কি হচ্ছে, আমাদের সিগন্যালটা দুই দফা সে হচ্ছে না, একই পথ অতিক্রম করছে না, সেম ডিস্টেন্স কিন্তু সে দুইবার অতিক্রম করতেছে। সেম ডিস্টেন্স দুইবার অতিক্রম যেহেতু করতেছে, একবার সিগন্যাল যাচ্ছে টার্গেটের কাছে, আবার সিগন্যালটা টার্গেট থেকে ব্যাক করে আমার অ্যান্টেনাতে ফিরে আসতেছে। এই যে দুই জায়গায় যেহেতু দুইবার সে আমার একই পথ অতিক্রম করতেছে, তাহলে ডিস্টেন্সটা পাওয়ার সময় আমাদের কি করতে হবে, এই যে যে টাইমটা পেলাম সেটাকে কি করতে হবে, দুই দ্বারা ভাগ করতে হবে না, ডিভাইডেড বাই টু করতে হবে না? তুমি জাস্ট তোমার বেসিক কমন সেন্সটা ইউজ করো, যে আমি একটা দূরত্বের নির্দিষ্ট একটা দূরত্বে ধরে নিলাম যে একটা টার্গেট আছে, সেখানে আমি সিগন্যালটা পাঠাচ্ছি, সিগন্যালটা দ্যাট মিনস ওই পথটা একবার গেল, আবার টার্গেট থেকে যখন ইকোটা আমার কাছে ফিরে আসতেছে সেম পথে সে আবার গেল, তাহলে ডিস্টেন্সটা বের করার সময় ওই যে টাইমটা, টাইমটা থেকে কিন্তু আমি যদি দুই দিয়ে ভাগ করি তখন আমার যে রেঞ্জটা, টার্গেটের যে রেঞ্জটা বা দূরত্বটা, সেটা আমি ডিটারমাইন করতে পারবো। তো এখানে কিন্তু আমি একটু লিখা মানে একটু ডিসক্রিপটিভ আকারে লিখে দিছি সেটাই। আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে প্রথমে যে ছবিটা দেখছি, প্রথমে যে আমরা ছবিটা দেখছি এখানে, এটা হচ্ছে আমার পালস রিপিটেশন টাইম, আর একটা হচ্ছে পিআরআর, পালস রিপিটেশন রেট। হ্যাঁ, একটা পালস এবং আরেকটা পালস যাওয়ার মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে পালস রিপিটেশন টাইম। আর আরেকটা পালস যেখানে আমি ইকোটা যেখানে রিসিভ করতেছি সেই অবস্থানটাকে বলা হচ্ছে পালস রিপিটেশন রেট। অনেক সময় পালস রিপিটেশন ফ্রিকোয়েন্সিও বলা হয়, পিআরএফ ও বলা হয়, কারণ এখানে তো ফ্রিকোয়েন্সির একটা ক্যালকুলেশন থাকছেই, যেটা আমি এম ওয়েভটা পাঠাচ্ছি। কেমন? আচ্ছা, এখানে তোমরা এত লেট, এত লেট। এখানে দেখো, এই যে আর ইকুয়াল টু সি টি আর ডিভাইডেড বাই টু, আমি একটা ইকুয়েশন লিখছি, এখানে আরটা হচ্ছে রেঞ্জ। যেহেতু আমি একটা ইএম ওয়েভ পাঠাবো, আমরা জানি কি ইএম ওয়েভ প্রপাগেট করবে কি লাইটের স্পিডে, তাই তো? তাহলে লাইটের স্পিডে যেহেতু প্রপাগেট করে আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি তার সিটা, আমি তার ফ্রিকোয়েন্সিটা লিখেছি, আর টি আর যেটা, সেটা হচ্ছে যে আসলে যে ট্রান্সমিশন থেকে রিসিপশনের যে সময়টা লাগতেছে সেটা, আর ডিভাইডেড বাই টু, একটু আগেই বলছি ডিভাইডেড বাই টু, কারণ যেহেতু টু ওয়ে প্রপাগেশন হচ্ছে এখানে, এখানে যেহেতু টু ওয়ে প্রপাগেশন হচ্ছে সে কারণে
ডিভাইডেড বাই 2 হচ্ছে, কেমন? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি বললাম যে আমি পাঠাচ্ছি, ধরে নিচ্ছি যে আমি এখানে বসে আছি, হ্যাঁ, এখানে হচ্ছে আমার রাডার স্টেশনটা সিটিতে ধরে নিলাম, আমাদের কক্সবাজারে কিন্তু একটা আছে রাডার স্টেশন। ধরে নিচ্ছি যে আমি রাডার স্টেশনে আছি, আর টার্গেটটা মুভিং। এই যে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় তো নির্দিষ্ট জায়গায় বসে থাকতেছে না, তাই না? সেটা মুভ করতেছে না, সেটা এগিয়ে আসতেছে না যে কোনো দিকে, যেদিকেই তার দিকটা হোক না কেন, কিন্তু সে তো মুভিং। এখন এই মুভিং যদি হয় কোনো কিছু যদি রিলেটিভ মোশনে থাকে তার ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে নির্ণয় করতাম? ডপলার ইফেক্টের কথা মনে আছে? জি ম্যাম। তোমাদের কি ডপলার ইফেক্টের কথা মনে আছে? হ্যাঁ, জি ম্যাম। জি একটা ম্যাম। থাকে কি উৎস, আর আরেকটা থাকে কি সোর্স এন্ড অবজারভার, তাই না? জি ম্যাম, হ্যাঁ, উৎস এন্ড পর্যবেক্ষক দুইজন। হ্যাঁ, উৎস পর্যবেক্ষক এখানে কিন্তু আবার দুটো ঘটনা ঘটে, তাই না? একটা হচ্ছে কি উৎস কাছাকাছি আসতে পারে, আবার উৎস থেকে দূরেও যেতে পারে, বা বা উল্টোও হয়, পর্যবেক্ষকের কাছাকাছি আসতে পারে, পর্যবেক্ষক থেকে দূরেও যেতে পারে। দ্যাট মিনস কি রিলেটিভ মোশনটা তোমার নি- কাছেও আসতে পারে, দূরেও যেতে পারে। যদি কাছে আসে তখন ফ্রিকোয়েন্সিটা, রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি হয়? বেড়ে যায় না কমে যায়? খেয়ে ফেলছো সব? বেড়ে যাবে না? বেড়ে যাবে খুব স্বাভাবিকভাবে। তুমি চিন্তা করো, দূরত্ব যত কমবে তোমার এটা তখন বেড়ে যাবে না? দূরে গেলে কি হবে? ডিস্টেন্স যত দূরে যাবে আমি তাকে ডিটেক্ট করা তো আমাদের কঠিন হয়ে ডিস্টেন্স। যাবে। জি ম্যাম। কমে যাবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখানে আমি এটা আনি নাই, তোমরা চাইলে একটু দেখতে পারো, এই চ্যাপ্টারটা পুরোটা কেনেডির বই থেকে দেখবা। কেনেডির বইয়ে এই তোমার ডপলার ফ্রিকোয়েন্সির একটা ক্যালকুলেশন আছে, আমি টপিকস নাম্বারটা পরে তোমাদেরকে সফট কপি থেকে দেখাই দিব। সেটা দেখতে পারো, ক্যালকুলেশনটা এটা খুব সহজ। ওই যে যেটা বললাম যে কাছে আসলে কি হবে, দূরে গেলে কি হবে, এটা প্লাস, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, দ্যাটস ইট, নাথিং এলস। কেমন? আর তাহলে আমরা কি দেখতেছি, যখন আমাদের রিলেটিভ মোশনে থাকবে টার্গেট এবং রাডার, তখন ডপলার ইফেক্টের ক্যালকুলেশনটা আমাদেরকে আনতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেবাসে যে টপিক গুলো দেওয়া আছে আমি শুধুমাত্র সেগুলাই দিচ্ছি। তোমাদের সিলেবাসে যে টপিকস গুলো দেওয়া আছে আমি শুধুমাত্র সেগুলাই দিচ্ছি। তোমাদের সিলেবাসে আছে রাডার, বেসিক রাডার প্রিন্সিপাল, দেন আছে রাডার রেঞ্জ ইকুয়েশন, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আছে, আর মানে কোন এক টাইপের রাডারের টাইপস গুলো একটু আছে, আর তেমন কিছু নাই। যদিও রাডারের ভিতরে যদি পড়তে যে আমরা অ্যান্টেনাও আসতে পারে, রাডার অ্যান্টেনা আসে, তারা কিভাবে ডিসপ্লে হয় সেগুলো আসছে, এমন আমি ওই জিনিসগুলো অমিট করতেছি, শুধুমাত্র সিলেবাসের টপিকস গুলাই দেখছি, বাকিগুলো অমিট করতেছি। কারণ আমি জানি না খোলার পরে কি হবে বা কিভাবে পরীক্ষাটা আমাদের কন্ডাক্ট করব, সে কারণে আমি কোনো মানে ডিটেলসে যাচ্ছি না। মন আচ্ছা, রাডার রেঞ্জ ইকুয়েশনটা দেখি। আচ্ছা, তোমাদের কি দেখতে সমস্যা হচ্ছে না? বোঝা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, ফুল স্ক্রিন আসতেছে না। ফুল ম্যাম, স্ক্রিন ফুল আসতেছে স্ক্রিন না? আসে না, একটু একটু ইয়ে দেখা যাচ্ছে, শর্ট দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তোমরা দেখলে হচ্ছে, আমার কাছে তো আছে, তোমরা দেখতে পারলে হচ্ছে, যেহেতু একটা ইকুয়েশন সেজন্য। আচ্ছা, দেখো, যদি আমার ট্রান্সমিটারের যে পাওয়ারটা, মানে ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে সেটার পাওয়ার যদি পিটি হয়, জাস্ট ফর ডিফিনিশন, এবং আমি যে অ্যান্টেনাটা ইউজ করা হচ্ছে, এখানে যে অ্যান্টেনাটা ইউজ করা হচ্ছে সেটা যদি আইসোট্রপিক হয়, এই যে দেখো আইসোট্রপিক, হ্যাঁ, একটু আগে বলছিলাম ডিরেকশনাল, এখন আবার আইসোট্রপিক এ চলে আসছে, দেখছো কারবার? আইসোট্রপিক যদি হয়, আইসোট্রপিক মানে কি, ওয়ান হুইচ রেডিয়েটস ইউনিফর্মলি ইন অল ডাইরেকশন, সব দিকে সে সমভাবে রেডিয়েট করতে পারে, সেই ধরনের যদি আমার অ্যান্টেনা ইউজ করা হয়, এবং যদি আমাদের এই ডিস্টেন্সটা, টার্গেট এবং রাডারের ডিস্টেন্সটা যদি আর হয়, কেমন, সেক্ষেত্রে দেখো আমাদের পাওয়ার ডেন্সিটি ফর আইসোট্রপিক অ্যান্টেনা, এই আইসোট্রপিক অ্যান্টেনা যেটা, তোমরা এত লেটে লেটে জয়েন করলে আমি শেষ করবো কিভাবে?
এরপরে আমি একদম ক্লোজ করে দিব। অবশ্য আজকেই শেষ, আর কি ক্লোজ করবো। পাওয়ার ডেন্সিটিটা আমার এই আইসোটোপিক অ্যান্টেনার পাওয়ার ডেন্সিটিটা হচ্ছে কত, পিটি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার কেন? 4 পাই আর স্কোয়ার কি? গোলকের সারফেস ক্ষেত্রফল এরিয়া। জানি। এরিয়াটা, যতটুকু অ্যান্টেনাটার কাভারেজ এরিয়াটা, ঠিক আছে, এরিয়াটা যেটা, সেটাই হচ্ছে কিন্তু 4 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের পাওয়ার ডেন্সিটিটা আমরা কি পাচ্ছি, পিটি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এখন দেখো পরের তোমার পয়েন্টটা দেখো, যে আসলে আমি একটু একটু বলছিলাম কি, রাডারে আমরা ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করি রেদার দেন আইসোটপিক, মানে চেষ্টা করা হয় ডিরেকশনালটা ইউজ করা রেদার দেন আইসোটপিক। এটার যদি ম্যাক্সিমাম পাওয়ার গেইনটা, এটার ম্যাক্সিমাম পাওয়ার গেইনটা যদি এপি হয়, পাওয়ার গেইনটা যদি এপি হয়, তাহলে এই পাওয়ার ডেন্সিটি ফর ডাইরেক্টিভ অ্যান্টেনা, এই যে ডাইরেক্টিভ অ্যান্টেনাটার জন্য তখন পাওয়ার ডেন্সিটিটা কি হচ্ছে, পিটি ইন্টু এপি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। ওই যে গেইনটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, ওটা তো ছিল আমার আইসোট্রপিক। এখন আইসোট্রপিক না হয়ে যদি ডিরেকশনাল হয়, তখন আমার গেইনের ক্যালকুলেশনটা আনতে হচ্ছে গেইনটা ম্যাক্সিমামটা যদি সেটা এপি হয়, তাহলে আমার পাওয়ার ডেন্সিটিটা কি পাচ্ছি, পিটি ডট এপি ইন্টু 4 ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে? জি ম্যাম। এটা তোমরা, আমি দেখো ইকুয়েশন জিনিসটা বোর্ডে লিখতে সুবিধা হয়, কিন্তু তারপর আমাকে এখন বলতে হচ্ছে, কিছু করার নেই। ইকুয়েশন জিনিসটা বোর্ড থেকে পড়ালে ইজি লাগে আমার কাছে, এখন দেখে দেখে পড়তে হচ্ছে আর কি, মুখে মুখে বলতে হচ্ছে। আচ্ছা, এখন দেখো টার্গেটের উপর তো পড়লো, আমি যে সিগন্যালটা পাঠাইলাম সেটা টার্গেটের উপরে পড়লো। এখন এই পুরো সিগন্যালটাই কিন্তু ব্যাক করবে না, কারণ কিছু তো আমার এখানে ইন্টারসেপ্ট হতে পারে, কিছু সিগন্যাল লস হতে পারে। এখন পুরো সিগন্যালটাই কিন্তু ব্যাক করে না আসলে, কিন্তু যে অংশটা ব্যাক করে, যে সিগন্যালটা ব্যাক করে, সেটা ডিপেন্ড করে আমার ক্রস সেকশনের উপরে। এটা জেনারেলি ডিপেন্ড করবে, এবং ক্রস সেকশনের উপরে যদি ডিপেন্ড করে, এবং এই ক্রস সেকশনটা যদি এস হয়, ক্রস সেকশনের যদি এস হয়, রাডারের ক্রস সেকশনটা যদি এস হয়, তাহলে টার্গেটের উপরে যেই পাওয়ারটা পড়বে, খেয়াল করে দেখো, প্রথমে আমরা পাওয়ার ডেন্সিটিটা বের করছি, হ্যাঁ। এখন টার্গেটের উপর যে পাওয়ারটা পড়বে, সেই পাওয়ারটা হচ্ছে কি, ডেন্সিটি ইন্টু ওই এরিয়াটা, রাডারের ক্রস সেকশনটা, ডেন্সিটি ইন্টু রাডারের ক্রস সেকশনটা। ডেন্সিটিটা আমরা কি পাইছিলাম, পিটি ডট এবি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, আর ক্রস সেকশন এরিয়া যেটা, সেটা হচ্ছে কি, এস। তাহলে টোটাল পাওয়ারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিটি ডট এপি ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু এস। এরপরে আসো, টার্গেটটা কি, টার্গেটটা তো আমার যে কোনো কিছু হতে পারে, টার্গেটটা আমার ঘূর্ণিঝড় হতে পারে। ঘূর্ণিঝড়ের তো আর অ্যান্টেনা নেই, ঘূর্ণিঝড়ের কি অ্যান্টেনা আছে? তো টার্গেটের যে সবসময় অ্যান্টেনা থাকবে সেটা কিন্তু না। তো টার্গেট যদি অ্যান্টেনা না হয়, কেমন, এবং এটা রেডিয়েশন ধরে নিচ্ছি যে আমি অমনি ডিরেকশনাল, ঠিক আছে, এটা রেডিয়েশনটা যদি অমনি ডিরেকশনাল হয়, সব দিক দিয়ে হয়, তাহলে the power density of its radiation at the receiving antenna will be P divided by 4 পাই আর স্কোয়ার, ওই যে আগের মতো। হ্যাঁ, এর আগেরটা ছিল হচ্ছে পিটি, তো এরিয়াটা 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হয়েছে। এখন টার্গেটের উপরে যেটা পড়তেছে সেটা হচ্ছে কি, টোটাল পাওয়ার পিটা, পি যেটা আমরা রাডারের ক্রস সেকশন দিয়ে মাল্টিপ্লাই করে পাইছি, তাহলে সেটা ডিভাইডেড বাই আবার 4 পাই আর স্কোয়ারটা হচ্ছে কি, আমার পাওয়ার ডেন্সিটি ফর রিসিভিং অ্যান্টেনা, পাওয়ার ডেন্সিটি ফর রিসিভিং অ্যান্টেনা। আর পরেরটা হচ্ছে যে জাস্ট এখানে করছি, মাল্টিপ্লাই করছি। তো পি, তোমার ডেন্সিটি পি এর মানটা বসাই দিলে কি হচ্ছে, পি ইকুয়াল টু যেহেতু পিটি ডিভাইডেড বাই এপি 4 পাই আর স্কোয়ার, এটা বসাই দিছি, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, পি এর মানটা জাস্ট বসাই দিছি, আর কিছু না, কেমন? আচ্ছা, এবার দেখো উল্টা কাজটা হবে না, প্রথমে হচ্ছে যে টার্গেটের উপরে পড়ছে, তাহলে টার্গেটের উপরে পড়ার কারণে যে পাওয়ারটা আমরা পাইছি সেটা হচ্ছে পি। এখন টার্গেট থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে আবার রাডারের উপরে আসবে না, তাই না? আমি যেখানে বসে আছি, আমি যে সিগন্যালটা পাঠিয়েছি তার উপরে ফিরে আসবে না?
তার উপরে যদি জি ফিরে ম্যাম। আসে, দেখো একটু ইকুয়েশন গুলো সহজ এবং রিলেটেড, তোমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যাচ্ছে টার্গেটের উপরে পড়তেছে, পরেরটা হচ্ছে টার্গেট থেকে ফিরে আসতেছে রাডারের উপরে পড়তেছে। এখন সেটা যদি হয়, তাহলে তোমার রিসিভিং অ্যান্টেনার আমার ক্যাপচার এরিয়াটা যদি A0 হয়, আগেরটার জন্য ছিল S, এটার জন্য যদি A0 হয়, সিমিলারলি দেখো ওই যে A0 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, রিসিভড পাওয়ারটাকে, যে পাওয়ারটা টার্গেট থেকে ব্যাক করবে। প্রথমটা ছিল, ওরে তোমাদের এন্ট্রি শেষ হচ্ছে না। প্রথমটা হচ্ছে আমার টার্গেটের উপর পড়ছিল, পাওয়ার ইম্পিং অন টার্গেট, এই যে দিস ওয়ান, পাওয়ার ইম্পিং অন টার্গেট দিস ওয়ান। আর পরেরটা হচ্ছে রিসিভারের উপরে যেটা পড়বে, একটা আরেকটার অপোজিট আর কি। এখানে পার্থক্যটা কি জানো? একটা হচ্ছে ক্রস সেকশন এরিয়াটা এস ছিল, আর একটা হচ্ছে ক্যাপচার এরিয়াটা A0। দ্যাটস ইট। আরেকটা জিনিস যেটা শুরুতে একটু করে বলছিলাম, সেটা হচ্ছে আমরা ধরে নিই যে আমরা রাডারের জন্য কি করব, সেম অ্যান্টেনা ইউজ করব, যেটা ট্রান্সমিশনের কাজও করবে, রিসেপশনের কাজও করবে, ঠিক আছে। যদি সেম অ্যান্টেনা ইউজ করা হয়, তখন ম্যাক্সিমাম পাওয়ার গেইন যেটা হয় সেটা হচ্ছে এপি ইকুয়াল টু 4 পাই NO ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার। এখানে আমি রেড মার্ক দিয়ে একটা ইকুয়েশন দিছি, দেখছো? উই হ্যাভ ফ্রম ইকুয়েশন 9.8, এটা হচ্ছে অ্যান্টেনার একটা ক্যালকুলেশন থেকে আসছে। এখন অ্যান্টেনা ক্যালকুলেশনটা তো এখানে আনতে গেলে অনেক বিশাল হয়ে যাবে, সেটা প্রয়োজনে, বাট তোমরা যদি দেখতে চাও ওই জায়গায় গিয়ে তোমরা চেক করে নিতে পারো যে সেম অ্যান্টেনা যদি আমি ট্রান্সমিশন এবং রিসিপশনের জন্য ইউজ করি, তখন ম্যাক্সিমাম পাওয়ার গেইনটা হচ্ছে 4 পাই NO ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। প্লিজ টেল মি হোয়াট ইজ A0। এতক্ষণ বলছি যে ক্রস দেখি বলো সেকশন এরিয়া। ক্যাপচার এরিয়া ম্যাম, কার कैप्चर एरिया मैम। ক্যাপচার এরিয়া। ক্যাপচার এরিয়া, ক্যাপচার रिसीवर এরিয়া, ক্রস সেকশন এরিয়া এস। কার ক্যাপচার এরিয়া? রিসিভিং এর रिसीवर मैम। রিসিভিং অ্যান্টেনা, রিসিভার। ঠিক, রিসিভারের বা রিসিভিং অ্যান্টেনা। কেমন? এখন ওই যে দেখো পরবর্তীতে গিয়ে আবার সাবস্টিটিউটিং ভ্যালু অফ এপি, টোটাল পাওয়ার একটা পাইছিলাম না রিসিভারের ক্ষেত্রে, যে 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 পাওয়ারটা আমার ফিরে আসতেছে সেটা রিসিভড পাওয়ার যেটা, সেটা সেখানে এপি যেটা ছিল সেখানে মানটা বসাইছি, আর কিছু না। কেমন? এরপরে দেখো ম্যাক্সিমাম রেঞ্জ যেটা আমরা সেটা কিভাবে পাবো? একটা এখানে মানে সুন্দর একটা লাইন আছে, দেখো, দ্য ম্যাক্সিমাম রেঞ্জ উইল বি অবটেইনড when the received power is equal to minimum receivable power of the receiver, PMIN। দ্যাট মিনস ম্যাক্সিমাম রেঞ্জটা কোথায় হবে? যখন আমার রিসিভড পাওয়ারটা মিনিমাম হবে, মানে সর্বোচ্চ যে দূরত্ব থেকে আমি পাওয়ারটা পাবো, তাই না? কাছে থাকলে তো পাওয়ার বেশি পাবো, কাছে থাকলে পাওয়ার কিন্তু বেশি পাবো, যত দূরে যেতে থাকবে কি হবে, আমার রিসিভড পাওয়ারটা কি হবে, কম হতে থাকবে। দ্যাট মিনস যখন রিসিভড পাওয়ারটা একদম মিনিমাম হয়ে যাবে, পি মিনিমাম হবে, তখন যে দূরত্বটা আমি পাবো সেটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে এই ইকুয়েশনটা আনছে আমার দিস ওয়ান, সেটা হচ্ছে এটাকে মডিফাই করে, ওই যে দেখো ম্যাক্স 1/4, দেখছো, √4। এখানে R⁴ ছিল না এই জি ইকুয়েশনে? ম্যাম। দেখো, জি হ্যাঁ। ম্যাম। তো এটা হচ্ছে জাস্ট সিম্পলিফাই করে নিয়ে আসছে, ডান পাশ বাম পাশ সিম্পলিফাই করে আর ম্যাক্সিমামটা নিয়ে আসছে, নাথিং এলস। আর আরেকটা দিছি অল্টারনেটিভলি, যে ম্যাক্সিমাম হচ্ছে এটা। এখন অল্টারনেটিভলি এখানে কি অল্টারনেট হয়েছে বলি, এই যে এই জায়গাটা, একটাতে হচ্ছে এপি দিয়ে ক্যালকুলেশন করছে, আরেকটাতে হচ্ছে A0 দিয়ে ক্যালকুলেশন করছে। খেয়াল করে দেখো, একটা ইকুয়েশনে আছে A0, আরেকটাতে আছে এপি। বুঝে গেছে? প্লিজ রেসপন্স করো। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আমি বলি, আমি হয়তো প্রথমবার বলতেছি, তো প্রথমবার শুনতেছো, তোমাদের কনফিউশন লাগলে আমি ক্লাসে শেষ করবে, তুমি নিজে জাস্ট একবার পড়লেই বুঝবা। হয়তো ইকুয়েশন গুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে একটু, বাট তুমি একবার পড়লেই বিষয়টা বুঝবা। প্রথমে বলা হচ্ছে কি, আমার যে আমার অ্যান্টেনাটার একবার ডিরেকশনাল হলে কি হবে সেটা, আরেকটা বলা হয়েছে অমনি ডিরেকশনাল হলে কিরকম হবে।
আইসোট্রপিক হলে কিরকম হবে সেটা। এরপরে বলা হচ্ছে কি ট্রান্সমিশন, ট্রান্সমিটার থেকে যখন আমি সিগন্যালটা পাঠাচ্ছি টার্গেটের উপর, তখন কি ধরনের পাওয়ার যাচ্ছে সেটা ডিপেন্ড করতেছে রাডারের ক্রস সেকশন এরিয়ার উপর। আবার ওখান থেকে ব্যাক করে যখন আমার রিসিভারে আবার রাডারে ফিরে আসতেছে, তখন পাওয়ারটা কি সেটা সেটা ডিপেন্ড করতেছে আমার অ্যান্টেনা, রিসিভিং অ্যান্টেনার যে ক্যাপচার এরিয়াটা সেটার উপর। এরপরে কি বলছে, আমার যেহেতু সেম অ্যান্টেনা আমি ইউজ করতেছি রিসিপশন এবং ট্রান্সমিশনের জন্য, ম্যাক্সিমাম পাওয়ার গেইনটা বের করছি। এরপরে ম্যাক্সিমাম পাওয়ার গেইনটা জাস্ট ওই ইকুয়েশনে বসে ক্যালকুলেট করছি, নাথিং এলস। আর আটটা নিচে ছিল, r⁴ সেটাকে উপরে এনে আর ম্যাক্সিমামটা বের করছি। এখানে একটা যে জিনিসটা আমরা মানে দেখতেছি সেটা হচ্ছে আর ম্যাক্সিমাম তখনই হবে যখন আমার রিসিভেবল পাওয়ারটা মিনিমাম হবে। ওকে, এটা হচ্ছে জাস্ট সামারি। বাকিটা তুমি যদি একবার পড়ো, বেশি না, তুমি একবার পড়লেই ধরতে পারবা, তা এত কঠিন না। কেমন? আর আমি চেষ্টা করতেছি যতটা ইজিলি তোমাদেরকে এটা করে দেওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি আধা ঘন্টা স্লট ছিলাম, আগে জানলে আমি 10টা থেকে নিতে পারতাম। একটা রাডার সেটে টাইপিক্যাল রাডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা পালস রাডার। পালস রাডারের মধ্যে দেখো ট্রান্সমিটার, ডুপ্লেক্সার। পালস মডুলেটর মিনস হচ্ছে আমরা যে সিগন্যালটা পাঠাচ্ছি, কেমন, সেই সিগন্যালটা মডুলেশন করেই তো পাঠাবো একটা হায়ার সিগন্যালের সাথে, সেজন্য ট্রান্সমিটার। ডুপ্লেক্সার, ডুপ্লেক্সারের সাথে অ্যান্টেনা দেওয়া আছে, লো নয়েজ আরএফ অ্যাম্পলিফায়ার আছে, মিক্সচার আছে, যেখানে লোকাল অসিলেটর থেকে একটা ফ্রিকোয়েন্সি অ্যাড হবে। রিসিভার পড়ছিলাম না আমরা? রিসিভার, ওই জি রিসিভারের ম্যাম। মতোই জি ম্যাম। তার ডায়াগ্রামটা খেয়াল করে দেখো। মিক্সচার, আইএফ অ্যাম্পলিফায়ার, সেকেন্ড ডিটেক্টর, ভিডিও অ্যাম্পলিফায়ার, ডিসপ্লে। এখানে একটা এক্সট্রা জিনিস দেখতেছি, ভিডিও অ্যাম্পলিফায়ার আর ডিসপ্লে। ঘূর্ণিঝড়ের ছবি আমরা দেখি না কম্পিউটার জি মনিটরে, ম্যাম। দেখি না? জি ওটাই ম্যাম। বলছে ডিসপ্লেটা। হ্যাঁ, ওখানে ভিডিও অ্যাম্পলিফায়ার হচ্ছে যে সিগন্যালটা পাচ্ছি সেটাকে অ্যাম্পলিফাই করে ওই যে ডিসপ্লেতে প্লেস করা। যদিও আগে মানে যখন আসলে এটা ইনভেন্ট হয়েছে তখন বেসিক্যালি সিআরটি মনিটর গুলা ইউজ করা হতো অ্যাজ এ ডিসপ্লে। সিআরটি মনিটর মানে আমাদের যে ল্যাবে আছে, হ্যাঁ, ওখানে কি হয়, শুধু সিগন্যালটাই তো দেখা যায়, তাই না? কোথাও ইন্টেন্সিটি বেশি থাকবে, কোথাও কম থাকবে, কোথাও হাই পিক থাকবে, কোথাও লো থাকবে, কোথাও অ্যাম্পলিটিউড বেশি থাকবে, কোথাও কম থাকবে, ওরকম পাই না আমরা সিগন্যাল? চিন্তা করে দেখো আমাদের ল্যাবের যে অসিলোস্কোপ, সিআরটি যেগুলা, সেখানে সিগন্যাল গুলা কিরকম দেখো। হ্যাঁ, প্রথমে যখন তুমি ইনপুটটা দাও খুব সুন্দর একটা সাইন ওয়েভ দেখো, সার্কিটের ভিতর দিয়ে যখন যায় তখন রিসিভ হয়, তখন তো যদি সার্কিট ডিস্টার্ব থাকে কিছু আসে না, যদি সার্কিট ঠিক থাকে তাহলে ওখানে চেঞ্জটা হয় অ্যাকর্ডিং টু সার্কিট, তাই না? আগে ছিল যে ওই সিআরটি মনিটর গুলা, যেগুলাকে এ স্কুপ ডিসপ্লে বলতো। এই জিনিসগুলো আমি অমিট করতেছি তোমাদের, যেহেতু ইন ডিটেলসে পড়াচ্ছি না, তারপর একটু জানার জন্য বলে রাখতেছি। সিআরটি মনিটর গুলো যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে এ স্কুপ ডিসপ্লে বলা হতো। আর এখন তো আসলে আমরা কম্পিউটার মনিটর ইউজ করতেছি, প্লেন পজিশন ইন্ডিকেটর ইউজ করা হয়, যেখানে প্রত্যেকটা বিন্দুর ইনফরমেশন গুলা নেওয়া হয়। ঠিক আছে, একটা ডিসপ্লে প্রতিটা বিন্দুর ইনফরমেশন গুলা নিয়ে কিন্তু ওই টোটাল ছবিটা রিক্রিয়েট করা হয় এখানে। যেমন এটা ব্লকের ডেসক্রিপশন গুলা তোমরা একটু পড়বা, ব্লকের ডেসক্রিপশন গুলা একটু পড়বা, সেই রিসিভারের সাথে দেখবা যে অনেক কিছু মিল পাচ্ছ। যেমন এখানে ওই যে অ্যালো দেখতে পাচ্ছ নিচে দিয়ে, অ্যালো লোকাল অসিলেটর, দ্যাট মিনস কি গ্যাং টিউনিং হবে। গ্যাং টিউনিং কোথায় হয়েছিল? আমাদের সুপার হেটারোডাইন রিসিভারে। নামটা অ্যাটলিস্ট মনে আছে, ভিতরে মনে না থাকলেও। জি ম্যাম। সুপার হেটারোডাইন রিসিভার নামটা তো আশা করি মনে আছে, হয়তো ভিতরে কিছু মনে নাই, ম্যাডাম কি বলছিল ভুলে গেছি, ব্লকে কি ছিল সব ভুলে গেছি, সমস্যা নাই, কিন্তু নামটা তো আশা করি মনে আছে। ওই যে সুপার হেটারোডাইন রিসিভারেরই ফাংশনের মতো কেমন। দেখো অ্যান্টেনার কাজ, ডুপ্লেক্সারের কাজ, এগুলো কিন্তু আমরা জানি। অ্যান্টেনার কাজ, ডুপ্লেক্সারের কাজ, রিসিভারের কাজ, মিক্সচারের কাজ, আইএফ অ্যাম্পলিফায়ার, সেকেন্ড ডিটেক্টর, এগুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা, আইএফ অ্যাম্পলিফায়ার কি ছিল, কি কারো মনে আছে? ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস এখানে সেই রিসিভারের মতো দেখো, এখানে আমাকে একটা ফিক্সড একটা পোর্শন নিয়ে আসতে হবে, কেমন, সিগন্যাল নয়েজ রেশিওটা ইমপ্রুভ করতে হবে, একটা ব্যান্ডের মধ্যে নিয়ে আসতে হয় আর কি। রিসিভ যে আমি সিগন্যাল গুলা পাচ্ছি সেগুলোর জন্য। আচ্ছা, আর একটু খুব শর্টলি বলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রাডার।
প্রথমেই বলছি এটা কিন্তু আসলে ভালো কাজে ইনভেন্ট হয়নি, যুদ্ধ করার জন্য ইনভেন্ট হয়েছিল, সো মিলিটারি ইউজ আছে তার, সারা বিশ্বেই আছে। যেমন মিলিটারি গুলাতে আমার রাডার ইউজ করা হয় তাদের নেভিগেশনের জন্য, তাদের ওয়ার্নিং এর জন্য। এই যে এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, সামথিং লাইক দ্যাট আর কি, ওরা দেখেই তো মারতেছে কোথায় মারবে, তাই না? এরপরে কিছু সিভিলিয়ান ইউজ আছে। সিভিলিয়ান ইউজ বলতে আমার এয়ারপোর্টে এয়ারপোর্টে রাডার ইউজ হচ্ছে না, প্লেন আসতেছে নাকি যাচ্ছে, কোথায় আছে তার অবস্থান, সেটা তো আমরা রাডার থেকে কিন্তু জি ম্যাম। ডিটেক্ট করি। জি ম্যাম। কেমন? এয়ারপোর্ট মানে সিভিলিয়ান, আমি তোমাদেরকে মানে যেটা আমরা চিনি সহজে সেটার কথা বলছি, বাকি কিছু এখানে লাইন আছে সেগুলো একটু পড়বা। এরপরে হচ্ছে মেরিটাইম সেফটি শিপ নেভিগেশন, বা নেভিতে ইউজ করা হচ্ছে আমাদের। নেভির দুইটা শিপের দূরত্ব কেমন, শত্রুর শিপ নাকি বন্ধুর শিপ, তার দূরত্ব, বা আমরা আমাদের যে কি বলবো, উম, মানে নেভির বা আমাদের জলসীমার যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানেও তো এটা লাগবে, যে আমাদের জলসীমার মধ্যে যারা আছে তারা কি আমাদের জেলে নাকি শত্রুপক্ষের কোনো জেলে, বা নাকি শত্রুপক্ষের কোনো আহ, বাহিনীর কোনো শিপ, কেমন? তো মেরিটাইম শিপ সেফটি নেভিগেশনের জন্য ইউজ করা হয়। আরেকটা হচ্ছে যেটা আমি শুরু থেকেই বলতেছি তোমরা বোঝার জন্য, সেটা হচ্ছে মেটেরোলজিক্যাল রাডার। মেটেরোলজিক্যাল রাডার একদম এক কথায় হচ্ছে ওয়েদার আপডেট জানার জন্য যেটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? ওয়েদারের আপডেট গুলা জানার জন্য এখানে ইউজ করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশনস গুলাও একটু দেখবা, ঠিক আছে? আমি এখানে যেটা দিচ্ছি এটাই তোমরা পড়বা। এর বাইরে একটা জিনিস দেখতে বলছি, সেটা কি? এর বাইরে আমি একটা জিনিস দেখতে বলছিলাম, সেটা কি? কেনেডির বই একটা ইকুয়েশনের কথা বলছিলেন, এটা দেখার জন্য। হ্যাঁ, কিসের ইকুয়েশন? ডপলার ইফেক্টের ক্যালকুলেশনের ইকুয়েশন। আমি টপিকটা তোমাদেরকে দিয়ে দিব, কোন টপিকটা আছে তোমরা ওটা একটু দেখবা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এই যে আমরা ইকুয়েশন যেটা দেখছি, রাডার রেঞ্জ ইকুয়েশন, এটা রিলেটেড ম্যাথ গুলো একটু করতে হবে। যেমন এক্সাম্পলে আছে, এগুলো একটু পড়বা, এটা রিলেটেড ম্যাম কোন ম্যাথ বই করবা। এটা? কোন বই থেকে ক্যানেডির করবো? বই, ক্যানেডির বই, রাডার আচ্ছা ঠিক ক্যানেডির বই থেকেই পড়বা। কেমন? মানে আমি যেগুলো দিচ্ছি সেগুলো করলে না, এর বাইরে হচ্ছে ক্যানেডির বই থেকে এক্সাম্পল দেখবা, ইকুয়েশনটা দেখবা, আর তোমাদের যদি আরেকটু পড়তে ইচ্ছা করে ওখান থেকে আরেকটু ডিটেলসে পড়তে পারবে। ওকে, রোববারে আশা করি দেখা হবে। ক্লাস হবে কি হবে না আমি এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে। তারপর আমি বলবো তোমরা যারা আছো এখানে আসবা, কেমন? অ্যাটলিস্ট তোমাদেরকে দেখে আসবো, তোমরা আসছো তোমাদের চেহারা গুলো দেখে। জি ম্যাম। ঠিক আছে, ওকে ম্যাম। ভালো থেকো, ইনশাআল্লাহ আমরা রোববারে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম জি আসসালামু আলাইকুম।